আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এভলিউশন অ্যাডাপ্টেশন যে চ্যাপ্টারটা রয়েছে তার একটা পার্ট। এবার যখনই এভলিউশনের কথা আমরা বলি বা অভিব্যক্তির কথা যখন বলা হয়, তো সেক্ষেত্রে অভিব্যক্তি যে সত্যি করেই হয়, বাস্তবিক জীবনে যে এভলিউশনের কোনো অস্তিত্ব আছে সেটা একমাত্র প্রমাণ করা সম্ভব হয় কিছু জীবাশ্মের মাধ্যমে বা ফসিলের মাধ্যমে। যে যখনই মাটি খনন করা হয় তখন মাঝে মাঝে বিভিন্ন প্রাচীন জীবের তাদের জীবাশ্ম পাওয়া যায়, ফসিল পাওয়া যায়। তো সেটা দেখেই মনে করা হয় যে আগেকার যে জীবগুলো ছিল সেগুলো এখনকার জীবের থেকে কিন্তু আলাদা প্রকৃতির। তো সেখান থেকে অনুমান করা হয় যে এক ধরনের জীব, সেটা কোনো এক সময়কার পরিবেশের জন্য সে উপযোগী ছিল, পরবর্তী পর্যায়ে সে হয়তো যখন পরিবেশ পরিবর্তন হয়েছে তখন সেই পরিবেশের সাথে সঠিকভাবে নিজেকে মানিয়ে নিতে বা অ্যাডাপ্ট করতে না পারার জন্য তারা আস্তে আস্তে অবলুপ্তির পথে চলে গেছে এবং তার বদলে নতুন জীবের সেখানে পুনরায় সৃষ্টি হয়েছে। তো আমরা এখানে সেই রকমই কিছু প্রাণী সম্পর্কে বা জীব সম্পর্কে যাদেরকে ফসিলগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে পেয়েছি এবং সেগুলি কি প্রমাণ হিসেবে আমরা তুলে ধরি, যেটা বিভিন্ন ক্ষেত্রে আমাদের এভলিউশনকে বা এভলিউশনারি স্টাডিকে অ্যাকচুয়ালি প্রুফ করার জন্য কাজে লাগে। এবার যখনই এই ধরনের জীবাশ্ম নিয়ে পড়া হয় তখন সেটাকে বলা হয় প্যালিওন্টোলজি। প্যালিওন্টোলজি মানে হচ্ছে স্টাডি অফ ফসিল, যে বিভিন্ন ধরনের ফসিল জীবের যে জীবাশ্ম যেগুলো মাটির তলা থেকে আমরা পাই সেইগুলোকে নিয়ে যখনই পড়া হয় তো সেটাকেই অ্যাকচুয়ালি বলা হয় প্যালিওন্টোলজি। এবার প্যালিওন্টোলজিক্যালটির যে এভিডেন্স যেগুলো আমরা অ্যাকচুয়ালি এভলিউশন স্টাডি করার জন্য ইউজ করে থাকি, সেরকম বিভিন্ন রকমের অ্যাকচুয়ালি এক্সাম্পল আছে, যার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল সেটা হচ্ছে ঘোড়ার যে অভিযোজন, এভলিউশন অফ দ্য হর্সেস। দেখা যায় আদিকাল মানে প্রাচীন যুগে, অনেক প্রাচীনকাল থেকেই কিন্তু ঘোড়ার অস্তিত্ব রয়েছে এবং প্রায় দেখা যায় যে আজ থেকে 60 মিলিয়ন বছর আগে থেকেই ঘোড়ার অস্তিত্ব রয়েছে। কিন্তু সেখান থেকে বর্তমান ঘোড়ার গঠন আকার আকৃতিগতভাবে তারা প্রচুর তাদের মধ্যে পার্থক্য দেখতে পাওয়া যায়। এবার প্রথম দিকের যে ঘোড়াগুলো ছিল তাদের উচ্চতা অনেক কম ছিল। দেখো 60 মিলিয়ন বছর আগে যে ঘোড়াটা ছিল তার নাম ছিল ইওহিপ্পাস। এরপর দেখো মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লিওহিপ্পাস এবং লাস্টে রয়েছে ইকুয়াস, আধুনিক ঘোড়া যেটা। এবং উচ্চতার পার্থক্যটাও দেখতে গেলে দেখো 0.4 মিটার, 0.6 মিটার, 1 মিটার এবং তারপর এটা হচ্ছে 1.4 মিটার, একটু বেশি আর কি, এটা 1 লেখাই আছে কিন্তু এটা 1.4 হবে এবং সর্বশেষ 1.6 মিটার। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি দেখো উচ্চতার যে পার্থক্য রয়েছে সেই উচ্চতার পার্থক্য। তাহলে ঘোড়ার ক্ষেত্রে যে অ্যাডাপ্টেশনটা দেখা যায় সেই অ্যাডাপ্টেশনটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে কার্সোরিয়াল অ্যাডাপ্টেশন, অর্থাৎ যেটাকে বাংলায় বলা হয় দ্রুতগামিতার জন্য অভিযোজন, যে দ্রুত দৌড়ানোর জন্য অভিযোজন। যে অ্যাডাপ্টেশনটা অ্যাকচুয়ালি এই ফসিল রেকর্ডে দেখা গেছে যে যত সময় গেছে ঘোড়ার যে সেই পায়ের দৈর্ঘ্য বেড়েছে, দ্রুত দৌড়ানোর জন্য পায়ের দৈর্ঘ্য বেড়েছে এবং তার সাথে সাথে পায়ের যে পেশি সেই পেশির পরিমাণও বেড়েছে। এবং দেহের পেশিকে বাড়ানোর জন্য দেখা যায় যে তাদের খাদ্য অভ্যাস যেটা, তারা প্রোটিন জাতীয় যে উদ্ভিদ মানে ছোলা এই জাতীয় বা সিম্বিগোত্রী উদ্ভিদ যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় লেগুমিনোসি প্ল্যান্ট, এই ধরনের উদ্ভিদগুলো খেতে তারা বেশি শুরু করে, যেটা তাদের দেহের মধ্যে নাইট্রোজেনের চাহিদাকে মেটায় এবং তার জন্য তার দেহের অ্যাকচুয়ালি পেশিগুলো অনেক বেশি সুগঠিত হয়। কিন্তু সেই জাতীয় খাবার খাওয়ার জন্য দেখা যায় যে এদের দাঁতের যে চোয়ালের ওপরে যে দাঁত যেটা রয়েছে, দাঁতের চোয়ালের পেশিও সুগঠিত হয় এবং তার সাথে সাথে দাঁতের যে স্ট্রাকচার সেটাও অনেক বেশি সুগঠিত হয় এবং দাঁতের ওপরেতে ক্রেনিয়াম বলে একটা শক্ত অ্যাকচুয়ালি আস্তরণ থাকে। তো সেইটার পরিমাণ দাঁতের মধ্যেতে অনেক বেশি এদের ক্ষেত্রে তৈরি হয়। এবার অ্যাকচুয়ালি দেখো যে এদের যদি আমরা আর যে ডেভেলপমেন্টগুলো রয়েছে সেই ডেভেলপমেন্টগুলোকে যদি আমরা একটুখানি দেখতে যাই তাদের অ্যাডাপ্টেশনের সাপেক্ষে, তাহলে এদের অ্যাকচুয়ালি জোর দৌড়ানোর জন্য যখনই পায়ের দৈর্ঘ্যের আকার অ্যাকচুয়ালি বাড়তে থাকে তার সাথে সাথে আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে পায়ের আঙুলের সংখ্যা কমতে থাকে এবং যেটা তৃতীয় আঙুল যেটা থাকে এই তৃতীয় আঙুলটাই অ্যাকচুয়ালি চওড়া হয়ে সেটাই রূপান্তর হয়, সেটা হচ্ছে খুর বা যেটাকে অ্যাকচুয়ালি বলি আমরা হুফ, সেটা
তৈরি করে এবং যেটা তাদের দৌড়ানোর জন্য আরও অনেক বেশি সুবিধা তৈরি করে। এবার আমরা একটু অ্যাডাপ্টেশনটা দেখি যে কিভাবে পরপর বংশ পরম্পরায় তারা আস্তে আস্তে ডেভেলপড হয়েছে। তো সব থেকে প্রথম যে ঘোড়া অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই সেটাকে বলা হয় ইওহিপ্পাস। একে মানে বাংলায় বলা হয় উষাকালের ঘোড়া এবং ইওসিন যুগ মানে আজ থেকে প্রায় 60 মিলিয়ন বছর আগে এদের সবার প্রথম অস্তিত্বের কথা জানা গেছিল এবং এদের সেই সময়কার আকার যেটা ছিল সেটা হচ্ছে শেয়ালের মতো বা কিছুটা বলা হয় কুকুরের মতো এবং উচ্চতা খুব কম ছিল 28 সেন্টিমিটার এবং এদের অগ্রপদ যেটা ছিল সামনের পায়েতে 4টে করে আঙুল ছিল এবং পেছনের পাগুলোতে 3টে করে আঙুল ছিল। এটা হচ্ছে সেই জীবের ক্ষেত্রে গঠন। এরপর ধীরে ধীরে অভিযোজনের ধারায় এর পরবর্তী পর্যায়টা যেটা সৃষ্টি হয় সেটা প্রায় আজ থেকে 40 মিলিয়ন বছর আগে, সেটা হচ্ছে মেসোহিপ্পাস এবং এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট হর্স এবং অলিগোসিন যুগে এই জীবটার অস্তিত্বের কথা জানা যায় এবং তার উচ্চতা যেটা হয় সেটা মোটামুটি 60 সেন্টিমিটার এবং এক্ষেত্রে দেখা যায় যে উভয় পায়ে আঙুলের সংখ্যা 3টে করে হয়, অর্থাৎ অগ্রপদের আঙুলের সংখ্যার একটা ঘাটতি ঘটে, কারণ আস্তে আস্তে দেখবে আঙুলের সংখ্যা কমে এবং আঙুলগুলো মার্জ হয়ে গিয়ে একটাই আঙুলের ওপরে তাদের প্রাধান্য লাভ করে এবং সেই আঙুলটা চওড়া হয়ে গিয়ে সেটাই খুর সৃষ্টি করে, যার জন্য ওদের দৌড়াতে অনেক বেশি সুবিধা হয়। এর পরবর্তী যে পর্যায় যেটা অ্যাকচুয়ালি রয়েছে সেটা হচ্ছে মেরিচিপ্পাস। মেরিচিপ্পাস হচ্ছে তার পরবর্তী পর্যায়। এটা অ্যাকচুয়ালি বলা হয় রুমিনেটিং হর্স, মানে রুমিনেটিং দেখবে এদের পাকস্থলীর মধ্যে অনেক কটা ছোটো ছোটো চেম্বার থাকে, সেই চেম্বারগুলো থাকার জন্য ওরা খুব তাড়াতাড়ি বেশি পরিমাণ খাবার খেয়ে নিতে পারে এবং সেটা আস্তে আস্তে ধীরে ধীরে পরবর্তী সময়ে অনেকটা সময় নিয়ে সেটাকে ডাইজেস্ট করে। তো যেরকম দেখবে গরুর ক্ষেত্রে বা অন্যান্য গবাদি পশুর ক্ষেত্রে হয় যে তারা দেখবে বলা হয় জাবর কাটা, যে যখন খাবারটা খাচ্ছে তখন অ্যাটওয়ান্স তারা খাবারটা খেয়ে নেয়, তারপর অনেকক্ষণ ধরে সেটাকে ধীরে ধীরে বিভিন্ন ব্যাকটেরিয়ার মাধ্যমে যেগুলো ওদের পেটের পাকস্থলীর মধ্যে থাকে সেগুলোকে দিয়ে ডাইজেস্ট করিয়ে খাবার থেকে প্রচুর পরিমাণে নিউট্রিশন পায়। তো মেরিচিপ্পাসের ক্ষেত্রে প্রোটিনের পরিমাণ বা খাদ্যবস্তুর পরিমাণ, কারণ পেশি গঠন হতে গেলে শক্তি প্রচুর দরকার, তো সেই কারণেই তাদের অ্যাকচুয়ালি ডাইজেস্টিভ সিস্টেমের গঠনটাও ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে এবং তখন তাদের রুমিনেটিং স্টমাক তাদের দেখা যায় এবং অ্যাকচুয়ালি মিওসিন যুগেতে এটা এই ধরনের ঘোড়া যেটা তার প্রাধান্যটা দেখতে পাওয়া যায় এবং এদের উচ্চতা প্রায় 100 সেন্টিমিটার মতো হয় এবং দুটো পায়েতেই 3টে করে আঙুল থাকে, কিন্তু 3টে আঙুল থাকলেও দেখা যায় যে মাঝের আঙুলটার অ্যাকচুয়ালি চওড়াটা অনেকটা বেড়ে যায় আর সাইডের আঙুলগুলো অনেকটা ক্ষুদ্র হয়ে যায় এবং তুলনামূলক আগেকার ঘোড়ার সাপেক্ষে এর গলার উচ্চতাও কিন্তু বেশ কিছুটা বাড়তে থাকে। এরপর এবং আর একটা জিনিস এখানে যে গলার উচ্চতা যে কোনো হার্বিভোর জীবের ক্ষেত্রে শাকাশী প্রাণী যারা হয় তাদের ক্ষেত্রে কিন্তু গলার হাইট সবসময় একটু বেশি হয়, কারণ তাতে যাতে তারা বেন্ড করে নিচেকার ঘাস বা পাতা সহজে খেতে পারে, কিন্তু কার্নিভোর জীবের ক্ষেত্রে গলার উচ্চতা সাধারণভাবে কম হয়। এর পরবর্তী যে ঘোড়া যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্লিওহিপ্পাস। এটা প্লিওসিন যুগ, সেই সময় এই ঘোড়ার অ্যাকচুয়ালি আবির্ভাব ঘটে এবং এর উচ্চতা হয় যেটা সেটা হচ্ছে মোটামুটি 108 সেন্টিমিটার মতো। তো সেই কারণেই দেখো ওর ক্ষেত্রে ওখানে লেখা ছিল যেটা সেটা হচ্ছে 1.0, এর ক্ষেত্রেও লেখা ছিল 1.0। তো এটা মোটামুটি বলা হয় যে 108 থেকে 140 সেন্টিমিটার মতো এর মোটামুটি হাইট হয়, কারণ অভিযোজনের ধারায় আস্তে আস্তে চেঞ্জেস হয়েছে এবং এদের মানে দুটো পায়েতেই যেটা হয় সেটা হচ্ছে একদম 3টে করে, মানে সেখানে আঙুল থাকলেও দেখা যায় মাঝের যে আঙুল দুটো পায়েতেই মাঝের মানে থার্ড যেটা আঙুল সেই আঙুলটাই অ্যাকচুয়ালি প্রমিনেন্ট হয় আর বাকি আঙুলগুলো অবলুপ্তির পথেতে সেটা চলে যায়। এবং লাস্ট আধুনিক যে ঘোড়া সেটা দেখা যায় যে বর্তমানে যে ঘোড়াটাকে আমরা দেখতে পাই সেটা প্রায় 150 সেন্টিমিটার মতো সেটা লম্বা হয়, 150 থেকে 160 বলা হয় এবং এদের যেটা ঘটে সেটা হচ্ছে তৃতীয় আঙুলটাই প্রধান অ্যাকচুয়ালি আঙুল হিসেবে থাকে, বাকি আঙুলগুলোকে আর বোঝা যায় না, সেগুলো প্রায় নিশ্চিহ্ন হয়ে যায় আর নোক যেটা সেই নোকটাই অ্যাকচুয়ালি রূপান্তরিত হয় ধীরে ধীরে খুরেতে এবং সেটা আঙুলকে সুরক্ষা প্রদান করে যাতে দৌড়ানোর সময় কোনোভাবে এদের আঙুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। তো এইভাবেই এদের যে অভিযোজন বা অভিযোজনের ধারা সেটা কিন্তু ধীরে ধীরে দেখতে পাওয়া যায় এবং এই ধরনের
অভিযোজনের ক্ষেত্রে দেখো জীবের ক্ষেত্রে এই যে অভিযোজনটা রয়েছে এর একটা নির্দিষ্ট অভিযোজনের একটা অভিমুখ আছে, মানে ঘোড়ার ক্ষেত্রে তার কার্সোলিয়াল অ্যাডাপ্টেশনের জন্য, জোর দৌড়ানোর জন্য, কারণ শাকাশী প্রাণী, তাহলে সবসময় এদেরকে মাংসাশী প্রাণী থেকে বাঁচতে হবে। তাহলে মাংসাশী প্রাণী থেকে বাঁচার জন্য অ্যাকচুয়ালি এদের মধ্যে এই অভিযোজনটা এসছে এবং তারা ক্রমাগত এমনভাবে অ্যাডাপ্ট করেছে যাতে তারা খুব দ্রুত কোনো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে বা শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচার জন্য তারা অ্যাডাপ্টেশান দেখায় এবং সমস্ত অ্যাডাপ্টেশানটা একটা জিনিসকে কেন্দ্র করি। তো সেই ধরনের অ্যাডাপ্টেশানকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে ডিরেকশনাল সিলেকশন, যে একটা নির্দিষ্ট অভিমুখে জীবের যখন অ্যাডাপ্টেশানটা হয় তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ডিরেকশনাল সিলেকশন। এরপর যেটা চলে আসছে দেখো পেলিওন্টোলজিক্যাল এভিডেন্সের মধ্যে দ্বিতীয় যেটা ক্ষেত্রে আমরা আসছি সেটা হচ্ছে যে কিছু কিছু জীবের অস্তিত্ব পাওয়া গেছে, যে অস্তিত্বগুলো মানে জীবের ফসিল পাওয়া গেছে যার অস্তিত্ব আগে একটা সময় ছিল কিন্তু বর্তমানে এদের আর অস্তিত্ব নেই, এবং তাদের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য হচ্ছে যে প্রাণী জগতের দুটো আলাদা গ্রুপের অ্যাকচুয়ালি সংমিশ্রণে সেই বৈশিষ্ট্য তৈরি হয়েছে। যেমন দেখা যায় এই ধরনের জীবগুলোকে বলা হয় মিসিং লিঙ্ক। যেমন এই ছবিটাতে দেখানো হচ্ছে, দেখো একটা জীবের ছবি, মানে একটা ফসিল রেকর্ড দেখানো হচ্ছে যেটার নাম হচ্ছে আর্কিওপটেরিক্স। আর্কিওপটেরিক্সের ক্ষেত্রে যেটা দেখা যায় যে এদের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য হচ্ছে সরীসৃপ আর পক্ষী দুজনাকার মাঝামাঝি। দেখা যায় যে এই জীবটা জীবাশ্ম থেকে পাওয়া যায় এবং এই জীবটার যে বৈশিষ্ট্য রয়েছে তার কিছুটা সরীসৃপের মতো, কিছুটা পক্ষীর মতো। যেমন অ্যাকচুয়ালি দেখো যে পাখির মতো এদের ঠোঁট আছে, কিন্তু আবার অন্যদিকে যে সরীসৃপ প্রাণী বা রেপটাইলসের মতো এদের আবার ঠোঁটের ভেতরেতে দাঁত আছে, কিন্তু পাখির ক্ষেত্রে কিন্তু দাঁত থাকে না। আবার মুখেরতে দেখো আঁশ রয়েছে, এবার মুখের মধ্যেতে আঁশের উপস্থিতি যেটা সেটা কিন্তু রেপটাইলসের বৈশিষ্ট্য, সরীসৃপের বৈশিষ্ট্য। আবার দেখো সারা দেহেতে পালক রয়েছে, এটা কিন্তু পাখির বৈশিষ্ট্য। কিন্তু পালক থাকলেও দেখো সামনের যে পা রয়েছে যেটা ডানা, সেই ডানার এখানেতে নখযুক্ত আঙুল আছে, সেটা কিন্তু আবার দেখো রেপটাইলসের বৈশিষ্ট্য। আবার অন্যদিকে এদের লেজ আছে যেটা পাখির বৈশিষ্ট্য, মানে যেখানে পালক আছে, পালক দিয়ে তৈরি লেজ আছে। কিন্তু পালক দিয়ে তৈরি লেজ থাকলেও পাখির ক্ষেত্রে শুধু পালক দিয়েই লেজটা তৈরি হয়, কিন্তু এই জীবটার ক্ষেত্রে একদম লেজের শেষ প্রান্ত, প্রায় শেষ প্রান্ত অবধি সেখানে ভার্টিব্রাল কলাম সেখানেতে রয়েছে, যেটা আবার কিন্তু রেপটাইলসের বৈশিষ্ট্য। তার মানে কিছু বৈশিষ্ট্য কিছু বৈশিষ্ট্য পাখির মতো, আবার কিছু বৈশিষ্ট্য যেটা রয়েছে সেটা হচ্ছে রেপটাইলসের মতো বা সরীসৃপের মতো। তাহলে দেখো এই বৈশিষ্ট্যগুলো থাকার জন্য এটা মনে করা হয় যে এই জীবটা, যে পৃথিবী যখন অ্যাকচুয়ালি পরিবর্তন হয়, পৃথিবী পরিবর্তনের কোনো একটা সময়, কোনো একটা পর্যায়ে এই জীবটার বাস্তবিক অস্তিত্ব ছিল এবং এই জীবটা অ্যাকচুয়ালি দুটো ধরনের যেহেতু গ্রুপকে লিঙ্ক করছে, সেই জন্য এটা একটা প্রমাণ হিসেবে ধরা যেতে পারে যে বাস্তবিক পক্ষে যে এটা প্রমাণ করার জন্য যে রেপটাইলস যে গ্রুপটা রয়েছে, সরীসৃপ যে গ্রুপটা রয়েছে, সেখান থেকেই অ্যাকচুয়ালি পক্ষীর উদ্ভাবন ঘটেছিল এবং সেখান থেকেই পক্ষী যেটা সেটা সৃষ্টি হয়েছিল এবং এই জীবটা অ্যাকচুয়ালি দুজনকার সংযোগ রক্ষাকারী জীব ছিল। তাহলে এরা দেখো একটা লিঙ্ক হিসেবে কাজ করছে, দুটো ভিন্ন গ্রুপের সংযোজক বা যোজক হিসেবে কাজ করছে, কিন্তু বর্তমানে এই জীবটার কোনো অস্তিত্ব নেই। সেই জন্য এই ধরনের জীবকে বলা হয় মিসিং লিঙ্ক, কারণ বর্তমানে এদেরকে আমরা খুঁজে পাই না। ঠিক সেরকমই জীবাশ্মের মাধ্যমে আরও অনেক জীবের কথা জানা গেছে। যেমন দেখো মাছ থেকে অ্যাম্ফিবিয়া, মানে ভার্টিব্রেট যাদেরকে বলা হয় বা মেরুদণ্ডী যাদের বলা হয়, তাদের ক্ষেত্রেই কিন্তু এই জীবাশ্মগুলো মেনলি পাওয়া যায়। কারণ জীবাশ্মের ক্ষেত্রে মেনলি আমরা যেটা পাই সেটা হচ্ছে দেহের যে শক্ত অংশ, অর্থাৎ দাঁত এবং অ্যাকচুয়ালি বোনস, যাদের স্কেলিটাল সিস্টেম যাদের দেহের মধ্যে আছে, কঙ্কাল তন্ত্র আছে, তাদেরই জীবাশ্ম পাওয়া যায়, কারণ কঙ্কালেরই জীবাশ্ম হয়। সেই জন্য যেটা হয় সেটা হচ্ছে এই ধরনের যে জীবের যে জীবাশ্ম বা কানেক্টিং লিঙ্ক যেগুলোকে আমরা খুঁজে পাই, মানে মিসিং লিঙ্ক যেগুলোকে আমরা খুঁজে পাই, এই লিঙ্কগুলো সবই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি মেরুদণ্ডী প্রাণীদের। তো সেই জন্য দেখা যায় প্রথম দেখো মাছ ফার্স্ট অ্যাকচুয়ালি ভার্টিব্রেট, তাদের থেকে অ্যাম্ফিবিয়া, এদেরকে লিঙ্ক করে একটা গ্রুপ, একটা জীব পাওয়া গেছে যেটাকে বলা হয় ডিপ্লোভার্টিব্রাট। তো সেখানে দেখা যায় যে এর যে বৈশিষ্ট্য সেটা কিন্তু অ্যাকচুয়ালি মাছ আর উভচর এদেরকে লিঙ্ক করে। এরাও কিন্তু মিসিং লিঙ্ক, মানে এদের এখন আর বাস্তবিক জীবনে কোনো অস্তিত্ব নেই। ঠিক সেরকম অ্যাম্ফিবিয়ার সাথে রেপটিলিয়া যে গ্রুপটা রয়েছে,
তাদেরকে কানেক্ট করে যে অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল বা যে জীবটা বা যে ফসিলটা সেটাকে বলা হয় সেউমোরিয়া। তো সেটা অ্যাকচুয়ালি কী করছে, অ্যাম্ফিবিয়া রেপটিলিয়াকে কানেক্ট করছে। সেরকমই দেখো রেপটিলিয়া আর বার্ডস যেটা রয়েছে তাদেরকে যারা কানেক্ট করছে সেটাই হচ্ছে আর্কিওপটেরিক্স, এক্ষুনি দেখো আমরা পড়লাম। এবার শুধুমাত্র যে এটা প্রাণীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তা নয়, এটা উদ্ভিদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। যেমন ফার্ন থেকে জিমনোস্পার্ম, অর্থাৎ ফার্ন জাতীয় উদ্ভিদ থেকে ব্যক্তবীজী উদ্ভিদ যখন সৃষ্টি হয় সেখানে একটা উদ্ভিদের জীবাশ্ম পাওয়া গেছে যেটার নাম হচ্ছে টেরিডোস্পার্ম, যেটা অ্যাকচুয়ালি ফার্ন আর জিমনোস্পার্মকে তারা কানেক্ট করে এবং এদেরও বর্তমানে কিন্তু কোনো অস্তিত্ব নেই, সেই জন্য এদেরকে বলা হয় যেটা সেটা হচ্ছে মিসিং লিঙ্ক। এবার দেখো আরেকটা শব্দ ব্যবহার করা হয় যেটাকে বলা হয় কানেক্টিং লিঙ্ক। কানেক্টিং লিঙ্ক কথাটার অর্থ হচ্ছে এরাও দুটো ভিন্ন গ্রুপকে কানেক্ট করে। যেমন দেখো এখানে যে জীবটা রয়েছে এটার নাম হচ্ছে পেরিপেটাস। এই পেরিপেটাস যে জীবটা এটা অ্যাকচুয়ালি দুটো গ্রুপকে অ্যাকচুয়ালি কানেক্ট করে, সেটা হচ্ছে আর্থ্রোপোডা বা যেটাকে আমরা বলে থাকি অ্যাকচুয়ালি পতঙ্গ, এবং সেটাকে কানেক্ট করছে যার সাথে সেটা হচ্ছে অ্যানিলিডা, অঙ্গুরিমাল প্রাণী। অ্যাকচুয়ালি অ্যানিলিডা গ্রুপ থেকে যে আর্থ্রোপোডা তৈরি হয় সেটা এর স্ট্রাকচার দেখলে খুব ভালো বোঝা যায়, কারণ এর স্ট্রাকচার যখন অ্যানালিসিস করা হয় তখন দেখা যায় যে এর স্ট্রাকচারটা কিছুটা অ্যানিলিডা বা অঙ্গুরিমাল প্রাণীর মতো, আবার কিছু বৈশিষ্ট্য দেখা যায় এদের অ্যাকচুয়ালি আর্থ্রোপোডের সাথে খুব মিল আছে। তো সেই জন্য এরাও এক ধরনের লিঙ্ক, কিন্তু বর্তমান যুগে এদের কিন্তু এখনও অস্তিত্ব আছে, এমন কিন্তু নয় যে এরা অবলুপ্ত। তো সেই জন্য এই ধরনের লিঙ্ককে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে কানেক্টিং লিঙ্ক। তাহলে মিসিং লিঙ্কের সাথে কানেক্টিং লিঙ্কের অ্যাকচুয়ালি পার্থক্য যেটা হচ্ছে সেটা হচ্ছে দুজনেই লিঙ্ক, একটা গ্রুপের সাথে একটা গ্রুপের যোজক হিসেবে কাজ করছে, কিন্তু মিসিং লিঙ্কের অ্যাকচুয়ালি যেটা হয় বর্তমানে কোনো অস্তিত্ব নেই, কিন্তু কানেক্টিং লিঙ্ক এখনও এক্সিস্ট করছে। ঠিক সেরকমই আর একটা কানেক্টিং লিঙ্ক ভার্টিব্রেটের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ উদাহরণ, সেটা হচ্ছে পাখির সাথে স্তন্যপায়ী, মানে অ্যাভিস যে গ্রুপটা রয়েছে অ্যাভিস গ্রুপটার সাথে ম্যামেলসের মাঝের যে কানেক্টিং লিঙ্ক যেটা অ্যাকচুয়ালি রয়েছে সেটা বলা হয় যেটা সেটা হচ্ছে প্ল্যাটিপাস, যেটাকে বলা হয় হংসচঞ্চু। এই জীবটা দেখা যায় যে অ্যাকচুয়ালি ম্যামেলস আর বার্ডসের মাঝের একটা কানেক্টিং লিঙ্ক হিসেবে কাজ করছে। এরাও দেখো একটা লিঙ্ক গ্রুপ, যেমন দেখো এর মধ্যেতে কিছু ম্যামেলসের ক্যারেক্টার আছে, আবার কিছু বার্ডসের মতো দেখো এই যে এখানেতে ঠোঁট রয়েছে পাখির মতো সেখানেতে। তো এরকম কিছু বৈশিষ্ট্য দুজনকার মধ্যে কানেক্ট করছে, সেই জন্য এদেরকে বলছে যেটা সেটা হচ্ছে কানেক্টিং লিঙ্ক। এরা কিন্তু এখনও লিভিং কন্ডিশনে আছে। ঠিক সেরকমই উদ্ভিদের ক্ষেত্রেও আছে, যেটাকে আমরা বলি জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্ম, অর্থাৎ ব্যক্তবীজী গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষাকারী একটা উদ্ভিদ আছে যেটার নাম হচ্ছে নিটাম। এই নিটাম যে উদ্ভিদটা রয়েছে সে এখনও কিন্তু পরিবেশের মধ্যে তারা কিন্তু সজীব অবস্থায় আছে, মানে তাদের এখনও কিন্তু কিছু জীব অ্যাকচুয়ালি বাস্তবিক পক্ষে এখনও বেঁচে আছে, তো তারাও অ্যাকচুয়ালি লিঙ্ক এবং তাদেরকে বলা হয় যেটা সেটা হচ্ছে কানেক্টিং লিঙ্ক। এরপর দেখো আর একটা শব্দ আছে যেটাকে বলা হয় লিভিং ফসিল। দেখা যায় কিছু জীব আছে যেমন অ্যাকচুয়ালি লিমুলাস বা যেটাকে বলা হয় রাজকাঁকড়া। অ্যাকচুয়ালি জীবাশ্ম নিয়ে যখন পড়া হয় বা জীবাশ্ম নিয়ে যখন স্টাডি করা হয় এবং জীবাশ্মের এজ বা বয়স নির্ণয় করা হয়, কার্বন ডেটিং বলে একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতির মাধ্যমে তখন দেখা যায় যে পৃথিবীর মধ্যে কিছু জীব আছে যাদের উৎপত্তি বহু আগে, মানে বহু প্রাচীনকাল থেকে এই ধরনের জীব অ্যাকচুয়ালি উৎপত্তি লাভ করেছে, কিন্তু এরা ভিন্ন ভিন্ন পরিবেশের সম্মুখীন হওয়া সত্ত্বেও দেখা গেছে এদের দেহের স্ট্রাকচারের কোনো পরিবর্তন হয়নি এবং বহু আগে সৃষ্টি লাভ করেও বর্তমান পৃথিবীতেও এরা এখনও বেঁচে আছে এবং তাদের স্ট্রাকচারাল মানে গঠনগত কোনো পরিবর্তনই সেই অর্থে হয়নি। তো এই ধরনের জীবকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে লিভিং ফসিল, মানে যে সকল জীবের অ্যাকচুয়ালি সৃষ্টি লাভ বহু প্রাচীনকালে হয়েছে কিন্তু বর্তমান সময় অবধি তারা নিজেদের দেহের মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন না ঘটিয়ে স্বাভাবিকভাবে অ্যাকচুয়ালি বেঁচে আছে, তাদেরকেই বলা হয় যেটা সেটা হচ্ছে লিভিং ফসিল। এবং লিভিং ফসিলের মধ্যে মেনলি যে জীবগুলো আছে সেগুলো সবই কিন্তু আর্থ্রোপোডা গ্রুপের, এবং আর্থ্রোপোডা গ্রুপের দেহের বাইরেতে শক্ত খোলক থাকার জন্য বাইরের পরিবেশের প্রভাব দেহের মধ্যেতে খুব কমই পড়ে। সেই জন্য দেখা যায় যে লিভিং ফসিল বা যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় জীবন্ত জীবাশ্ম, সেই জীবন্ত জীবাশ্মের উদাহরণগুলো ম্যাক্সিমামই তুমি পাবে যেটা সেটা হচ্ছে ইনসেক্ট গ্রুপ, যেটাকে বলা হয় সেই ইনসেক্ট গ্রুপের মধ্যে। বেশ, এটা ছাড়াও দেখো আরও যে প্রমাণগুলোকে আমরা দেখব সেটা হচ্ছে বিভিন্ন হোমোলোগাস অর্গান,
যে সমসমস্ত অঙ্গ যেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয়, কীরকম জিনিসটা, সেটা হচ্ছে যে যদি আমি মেরুদণ্ডী প্রাণীদের কথা ভাবি এবং মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে মানে অ্যাকচুয়ালি ভার্টিব্রেটসের মধ্যে যদি আমি ম্যামেলস এই গ্রুপটার কথা ভাবি, দেখা যায় যে ম্যামেলসের ক্ষেত্রে যে একটা ম্যামেলস এক এক ধরনের এনভায়রনমেন্টে থাকে এবং সেই এনভায়রনমেন্টের জন্য তারা কিন্তু অ্যাডাপ্টেড। যেমন দেখো হিউম্যান মানুষ, এখানে বেড়াল, ক্যাট, হোয়েল তিমি মাছ এবং ব্যাট বাদুড়, এরা প্রত্যেকেই কিন্তু অ্যাকচুয়ালি ম্যামেলস এবং প্রত্যেকে আলাদা আলাদা এনভায়রনমেন্টে থাকে। দেখো অ্যাকচুয়ালি মানুষের ক্ষেত্রে যেটা হয়, মানুষ যখন মুভ করে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, মানুষের অ্যাকচুয়ালি মুভমেন্ট যেটা সেটা হচ্ছে দ্বিপদ গমন, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় বাইপেডাল গেট, যে দু পায়ে হাঁটছে আর সামনের অগ্রপথ যেটা সেটা মানুষের ক্ষেত্রে কনভার্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি হাতে, এবং সেটার মাধ্যমে আমরা যে কোনো কাজ করি, যেমন কোনো কিছু লেখার ক্ষেত্রে লেখালেখি করি, বা ধরো যখন সাইকেল বা গাড়ি কিছু চালানো হয় তখন সেটাকে অপারেট করি, এই সমস্ত কাজগুলো আমরা দেখো হাতের মাধ্যমে করছি। অন্যদিকে বিড়ালের ক্ষেত্রে তারা যেটা করে সেটা হচ্ছে অগ্রপথ তাদের গমনাঙ্গ হিসেবেই কাজ করে, এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে যাওয়ার জন্যই কাজ করে, কারণ তারা চতুষ্পদী প্রাণী। অন্য দিকে দেখো হোয়েলের ক্ষেত্রে, তিমি মাছের ক্ষেত্রে তারা অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে জলে বসবাস করে, তারা জলের জন্য অ্যাডাপ্টেড। তো অ্যাকচুয়ালি তাদের অগ্রপথটা রূপান্তর হয় ফ্লিপারে, এবং এই ফ্লিপার যেটা রয়েছে ডলফিন বা তিমি মাছে, সেই ফ্লিপারটা তাদের জলের মধ্যে সাঁতার কাটতে কাজে লাগে। আর অন্যদিকে দেখবে বাদুড়ের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এদের অগ্রপথ যেটা সেটা ডানায় রূপান্তর হয় এবং আঙুলগুলোর মাঝের একটা পাতলা চামড়া দিয়ে যুক্ত হয়ে ডানা গঠনটা তৈরি করে। এই পাতলা চামড়াটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে প্যাটাজিয়াম, যেটা এদের উঠতে সহায়তা করে। এবার এদের প্রত্যেকেরই যদি ইনার স্ট্রাকচারটা দেখা হয় তাহলে দেখা যায় প্রত্যেকেরই দেহের ভেতরেতে এই গঠনটা অগ্রপদের গঠনের ভেতরে হাড় যেগুলো থাকে সেই হাড়ের সংখ্যাগুলো কিন্তু সমান এবং তাদের অবস্থানগুলো একে অপরের সাপেক্ষে কিন্তু একই রকম। অর্থাৎ সবার প্রথম দেখো প্রত্যেকেরই হিউমেরাস আছে, ঠিক আছে, তারপরে দেখো রেডিয়াস আনলা দুটো হাড় সেখানেতে রয়েছে এবং তারপর কার্পেল, মেটাকার্পেল, ফ্যালাঞ্জেস, প্রত্যেকের ক্ষেত্রেই অ্যাকচুয়ালি হাড়ের যে সংখ্যা এবং তার সাথে সাথে হাড়ের যে অবস্থান সেটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই একই। কিন্তু দেখা যায় যে এদের অ্যাকচুয়ালি যে শেপটা রয়েছে, যে গঠন যেটা রয়েছে, গঠনগত আকৃতি যেটা রয়েছে, সেই গঠনগত আকৃতিটা কিন্তু অ্যাকচুয়ালি ভ্যারি করছে এবং গঠনগত আকৃতিটা দারুণভাবে ভ্যারি করার জন্য প্রত্যেকের ক্ষেত্রেই যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে অগ্রপদের স্ট্রাকচারটা অনেকভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং চেঞ্জ হওয়ার জন্য তারা একজন এক একটা পরিবেশের জন্য তারা কিন্তু অ্যাডাপ্টেড হয়ে যাচ্ছে। যেমন দেখো মানুষের ক্ষেত্রে যেটা ঘটছে সেটা হচ্ছে মানুষ অ্যাকচুয়ালি হাঁটাচলা করে বেড়াচ্ছে নর্মালি, এদের ক্ষেত্রে দেখো মানে চতুষ্পদ গমন যেটাকে বলা হয় সেটা, এরা জলে সাঁতার কাটছে, এরা বাতাসে উঠছে। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এদের সবাইকারই পূর্বপুরুষ বা অ্যানসেস্টার কিন্তু একই জীব, মানে একই জীব থেকে এরা সবাই কিন্তু ধীরে ধীরে রূপান্তরিত হয়ে তৈরি হয়েছে এবং যে পরিবেশে থেকেছে সেই পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য এদের অ্যাকচুয়ালি স্ট্রাকচারাল যে ডিফারেন্স সেই স্ট্রাকচারাল ডিফারেন্স কিন্তু এখানেতে দেখা গেছে। তো সেই জন্য যেহেতু দেখো এদের অরিজিনটা সবার সেম, মানে সূচনাটা সবার সেম, কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা পরিবেশে বেঁচে থাকার জন্য অরিজিনটা সেম কিন্তু আলাদা আলাদা পরিবেশে বেঁচে থাকার জন্য তারা প্রত্যেকে আলাদা আলাদাভাবে অ্যাডাপ্ট করেছে। তাই যেহেতু অরিজিনটা সেম কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা পরিবেশের জন্য আলাদা আলাদাভাবে অ্যাডাপ্টেড, সেই জন্য এই ধরনের অভিযোজনকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে ডাইভার্জেন্ট এভলিউশন। কারণ দেখো একটা কমন পয়েন্ট থেকে, একটা সেন্টার পয়েন্ট থেকে শুরু করে প্রত্যেকের ক্ষেত্রে অভিযোজনটা আলাদা আলাদাভাবে হয়েছে। তো এই ধরনের অভিযোজনকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে ডাইভার্জেন্ট এভলিউশন। এটাও কিন্তু এভলিউশনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ। এটা ছাড়াও দেখা যায় আর একটা যেটা হয় সেটা হচ্ছে দেখবে বলা হয় সমবৃত্তি অঙ্গ, সমসমস্ত অঙ্গ যেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে দেখো হোমোলোগাস অর্গান, ঠিক সেরকমই আরেকটা উদাহরণ হিসেবে ধরা যায় সেটা হচ্ছে অ্যানালগাস অর্গান বা যেটাকে বলা হয় সমবৃত্তি অঙ্গ। সেটার ক্ষেত্রে কি হয় দেখা যায় যে বেশ কিছু জীব আছে, যেমন দেখো এই যে একটু আগেই আমরা পড়লাম যে
কিছু উদাহরণে দেখো বলা হচ্ছিল যে ম্যামেলসের ক্ষেত্রে যেমন দেখা যায় যে বিভিন্ন জীবের ক্ষেত্রে আলাদা আলাদা অ্যাডাপ্টেশন দেখায়, যেমন এই যে বাদুড়ের ক্ষেত্রে তার ওড়ার অভিযোজন দেখাচ্ছে। আবার দেখো যে সাঁতার কাটার জন্য সেখানে দেখা যাচ্ছে যে ডলফিনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সেরকম কিছু অ্যাডাপ্টেশন দেখা যাচ্ছে। দৌড়ানোর জন্য কুকুর বা অ্যাকচুয়ালি ভেড়ার তাদের এক ধরনের অ্যাডাপ্টেশন দেখাচ্ছে, বা কোনো কিছুকে ধরার জন্য দেখা যাচ্ছে সেখানে মানুষের ক্ষেত্রে সেরকম কিছু অ্যাডাপ্টেশন এখানে দেখাচ্ছে। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে আলাদা আলাদা কিছু জীব আছে। যেমন ধরো আমি বলছি যে সাপোজ ওড়ার জন্য দেখবে যে সকল প্রাণীগুলো উঠতে পারে তাদের ডানা থাকে, কিন্তু সেই জীবগুলো যারা উঠতে পারে তারা কিন্তু আলাদা আলাদা ভিন্ন ভিন্ন গ্রুপ থেকে আসতে পারে। যেমন ধরো আমি বললাম যে হয়তো পতঙ্গের ক্ষেত্রে ইনসেক্ট যেটা হয়, ইনসেক্টের ক্ষেত্রে দেখো তারাও আকাশে উঠছে, কিন্তু তাদের যে ডানাটা ওই আকাশে ওড়ার জন্য যে ডানাটা তৈরি হয় সেই ডানাটা দেখো তৈরি হয় কি দিয়ে, সেটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র আঁশের মতো স্ট্রাকচার দিয়ে দেখবে তাদের ডানাটা তৈরি হয়। আবার অন্যদিকে দেখো পাখির ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে পাখির ক্ষেত্রে দেখা যায় তাদের যে ডানাটা তৈরি হয় সেটা অ্যাকচুয়ালি পালক দিয়ে তৈরি হয়। তাহলে দেখো এর ক্ষেত্রে তৈরি হচ্ছে যেটা সেটা হচ্ছে আঁশ দিয়ে, সেকেন্ড এর ক্ষেত্রে তৈরি হচ্ছে যেটা সেটা হচ্ছে পালক দিয়ে। আবার অন্যদিকে দেখো বাদুড়ের ক্ষেত্রে যে ডানাটা তৈরি হয় সেটা হচ্ছে চামড়া দিয়ে। তার মানে একটা জিনিস খেয়াল করো, এদের অ্যাকচুয়ালি সৃষ্টি বা তৈরির জিনিসগুলো কিন্তু আলাদা আলাদা, কিন্তু প্রত্যেকেরই অ্যাকচুয়ালি এই ডেভেলপমেন্টটা তৈরি হওয়ার উদ্দেশ্যটা কিন্তু সেম, অর্থাৎ তারা সবাই এই আলাদা আলাদা রকম স্ট্রাকচার দিয়ে এই গঠনটাকে তৈরি করতে পারে, কিন্তু প্রত্যেকেরই কাজ হচ্ছে যেটা সেটা হচ্ছে কিন্তু ওরা। যেমন দেখো সমস্ত অঙ্গতে কী ছিল, যে এদের গঠনটার সূচনাটা একই ছিল কিন্তু কাজটা ভিন্ন ভিন্ন ছিল, সেই জন্য ওটাকে বলা হতো যেটা সেটা হচ্ছে ডাইভার্জেন্ট এভলিউশন। ঠিক আছে, এবং অঙ্গ সংস্থানিকভাবে বা গঠনগতভাবে সমান বলে বা অনুরূপ বলে তাদেরকে বলা হতো সমস্ত অঙ্গ, কিন্তু এখানে বলা হচ্ছে দেখো সমবৃত্তি অঙ্গ, অ্যানালোগাস। সমবৃত্তি মানে হচ্ছে এদের উৎপত্তিটা আলাদা আলাদা কিন্তু বৃত্তি বা কাজটা হচ্ছে কিন্তু প্রত্যেকেরই এক। তাহলে এরা দেখো আলাদা আলাদা জিনিস দিয়ে তৈরি হতে হবে, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই কাজ হচ্ছে অ্যাকচুয়ালি কি ওরা। তাহলে যেহেতু দেখো যে আলাদা আলাদা গঠন দিয়ে তৈরি হলো, কাজটা যেহেতু প্রত্যেকের সমান, তো সেই জন্য দেখো কাজের ক্ষেত্রে সবাই কিন্তু একই দিকেতে নির্দেশ করছে। তো সেই জন্য এই ধরনের এভলিউশনকে বলা হয় যেটা সেটা হচ্ছে কনভার্জেন্ট এভলিউশন। তাহলে একদিকে গেল যেটা সেটা হচ্ছে ডাইভার্জেন্ট এভলিউশন, অন্যদিকে দেখো কনভার্জেন্ট এভলিউশন। এবং এই উদাহরণ যেটা রয়েছে এই উদাহরণগুলোও দেখো অ্যাকচুয়ালি অভিযোজনের যে ধারা সেগুলোকে কিন্তু প্রমাণ করছে যে এক একটা পরিবেশে থাকার জন্য বিভিন্ন ধরনের জীব বিভিন্নভাবে তারা অ্যাডাপ্টেড হয়। ঠিক সেরকম আরও দেখো কিছু উদাহরণ আমরা পাচ্ছি, যেমন হচ্ছে ভেস্টিজিয়াল অর্গান বা যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি নিষ্ক্রিয় অঙ্গ। যে পৃথিবীতে দেখা যায় যে যে জীবগুলো সৃষ্টি হয়েছে একটা ধরনের জীব থেকে যখন ভিন্ন ধরনের জীব তৈরি হয় তখন কিছু ঘটনা দেখতে পাওয়া যায় যে কোনো একটা জীবের ক্ষেত্রে কোনো একটা বৈশিষ্ট্য ছিল এবং অভিযোজনের ধারায় আস্তে আস্তে সেগুলো অবলুপ্ত হয়ে যায়। যেমন দেখা যায় যে জলজ যে জীব যারা থাকে তাদের চোখের ওপরেতে চোখকে প্রোটেক্ট করার জন্য একটা একটা সেখানেতে লেয়ার থাকে এবং যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় তৃতীয় উপপল্লব। এবং চোখের ওপরে একটা লেয়ার থাকার জন্য কি হয় যে এই জলজ জীবগুলোকে জলের মধ্যে দেখতে হেল্প করে। তো এইটা যেটা থাকে এটাকে বলা হয় অ্যাকচুয়ালি দেখবে তৃতীয় উপপল্লব বা যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় থার্ড আইলিড। এবার এই যে লেয়ারটা থাকে এটা অ্যাকচুয়ালি কি করে, সেটা হচ্ছে জলের মধ্যে দেখার জন্য চোখ আর জলের মাঝে একটা বায়ুস্তর দরকার হয়। তো সেই জন্য এই বায়ুস্তরের জন্যই এই পাতলা লেয়ারটা থাকে যেটা এদের মাঝখানে চোখ আর অ্যাকচুয়ালি জলের মাঝখানে একটা পাতলা বায়ুস্তরের সৃষ্টি করে, যেটার মাধ্যমে জলের অনেক ভেতর অবধি তারা দেখতে পায়। তো এইটাই হচ্ছে ব্যাপার, কারণ দেখবে যে কোনো সময় আমরা যদি এমনি জলের নিচে নেমে যাই তাহলে কিন্তু আশপাশের পরিবেশটাই কিছু দেখতে পায় না, কিন্তু সাঁতার কাটার জন্য একটা দেখবে চশমা পাওয়া যায় যেটা চোখের ওপরে চেপে বসে থাকে। যখন সেই চশমাটা পরে তুমি জলের নিচে নামবে তখন চোখ আর জলের মাঝে একটা বায়ুস্তর থাকে, যার কারণে তখন জলের নিচে নামলে কিন্তু অনেকটা দূর অবধি খুব পরিষ্কারভাবে সেখানে দেখা যায়।
তো এটা যারা জলজ জীব হয় তাদের ক্ষেত্রে তৃতীয় উপপল্লব একটা গঠনই থাকে যেটা ওই মানে পরিস্থিতিটা তার তৈরি করতে সহায়তা করে, এবং তার সাথে সাথে তৃতীয় উপপল্লব থাকার জন্য সেটা কিন্তু তাদের অ্যাকচুয়ালি আলাদা একটা অ্যাডাপ্টেশন বলতে পারো, যেটা বাইরের আঘাত থেকে চোখকে রক্ষাও করে। কিন্তু যারা স্থলজ জীব মানে মানুষের ক্ষেত্রে দেখো, যেহেতু মানুষ স্থলজ জলের পরিবেশে থাকে না, সেই জন্য তার ওই উপপল্লবটা দরকার নেই। তো সেই জন্যই দেখা যায় আমাদের ক্ষেত্রে তৃতীয় উপপল্লব যেটা রয়েছে সেটা নষ্ট হয়ে গিয়ে প্লিকা সেমিলুনারিস বলে একটা গঠন তৈরি করে সেটা ক্ষয়প্রাপ্ত অংশ হিসেবে চোখের একটা কোণাতে এরকম অবস্থান করে। তো এটাই দেখো প্রমাণ করে, তাহলে এটা আমাদের একটা নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে এক ধরনের জীবের মধ্যে এটার অস্তিত্ব ছিল, কিন্তু বর্তমানে দেখো এই অঙ্গগুলোর ব্যবহার না হতে হতে এগুলো ক্ষয়ের পথে যাচ্ছে। তাহলে এটাই দেখো ভেস্টিজিয়াল অর্গ্যান বা নিষ্ক্রিয় অঙ্গের একটা উদাহরণ। এটা ছাড়াও দেখা যায় আমাদের কানের যে পেশি, আগে কি হতো যে মানে বিভিন্ন প্রাণী দেখবে, বিভিন্ন ম্যামেলসের ক্ষেত্রে দেখা যায় যে গরু বা ছাগলের ক্ষেত্রে তারা কিন্তু কানের যে লতি, যেটা অ্যাকচুয়ালি বলা হয়, সেই কানের লতি যেটা রয়েছে বা যেটা ইয়ার লোব বলে, সেটাকে তারা মুভ করতে পারে, কারণ এই আশপাশের মাসেলগুলোকে তারা নিজেরা কন্ট্রোল করতে পারে। কিন্তু বর্তমানে দেখো আমাদের ক্ষেত্রে আমরা ব্যবহার না করতে করতে আস্তে আস্তে আমাদের পক্ষে এই ক্ষমতাটা যেটা সেটা কিন্তু চলে গেছে। বা দেখা যায় আমাদের যে তৃতীয় মোলার দাঁত, যেটাকে দেখবে আক্কেল দাঁত বলা হয়, সেটা আগে আমরা কাঁচা শাকসবজি যখন খেতাম তখন অনেক শক্ত খাবার আমাদের খেতে হতো, সেই জন্য তখন কিন্তু এই থার্ড মোলার বা দাঁত একদম চোয়ালের সবথেকে শেষ দাঁতটা যেটা সবথেকে সুগঠিত, সেটা কিন্তু অনেক আগে ডেভেলপ হতো। কিন্তু বর্তমানে দেখো ওই দাঁতটা রান্না করে খাবার জন্য শক্ত খাবার আর খাওয়ার দরকার পড়ে না, সেই জন্য ব্যবহার না হতে হতে আস্তে আস্তে এই দাঁত যেটা সেটা নিষ্ক্রিয় অঙ্গে রূপান্তর হয়েছে, ভেস্টিজিয়াল অর্গানে রূপান্তর হয়েছে, এবং এই দাঁতটার সৃষ্টি যেটা সেটা এখন কিন্তু অনেক পরে হয়। দেখা যায় যে মোটামুটি 18 বছরের পরে, 18 থেকে 25 বছরের মধ্যে এই দাঁতটা কিন্তু তৈরি হয়। অন্যদিকে তাহলে এটা একটা নিষ্ক্রিয় অঙ্গ ভেস্টিজিয়াল অর্গান। অন্যদিকে দেখবে লেজ, আমাদের আগের পূর্বপুরুষ যারা ছিল, কারণ বলাই হয় দেখবে বাঁদর থেকে মানুষের উৎপত্তি লাভ, তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা ছিল সেটা হচ্ছে লেজ গঠনটা ছিল, কারণ তারা ছিল যেটা সেটা হচ্ছে তারা কিন্তু গাছে থাকতো, তাই তো। এবার গাছে থাকার জন্য সেই অ্যাডাপ্টেশনটাকে বলা হতো আরবোরিয়াল অ্যাডাপ্টেশন বা বৃক্ষবাসী অভিযোজন। তো তখন তারা যখন হাতের মাধ্যমে কোনো কাজ করতে যেত, যে কোনো গাছের ফল পাড়তে যাবে বা কিছু, তাহলে তখন কি করতো, লেজের মাধ্যমে গাছের ডালটাকে ধরে রাখতো যাতে তাদের হাত দুটো ফ্রি হতে পারে, তারা কোনো কাজ করতে পারে। তো এবার যখনই মানুষ স্থলভাগে চলে এলো, যখন তারা মাটির ওপরে থাকতে শুরু করলো, তখন আর লেজের প্রয়োজন পড়লো না। তো সেই জন্য দেখা যায় যে আস্তে আস্তে লেজ যেটা সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে, এবং মানুষের ক্ষেত্রে সেটা একটা অবলুপ্ত হয়ে গেছে, সেটা একটা লুপ্তপ্রায় অঙ্গ হিসেবে কাজ করছে। ঠিক সেরকমই আমাদের ক্ষুদ্রান্ত আর বৃহদন্ত মানে স্মল ইন্টেস্টাইন আর লার্জ ইন্টেস্টাইনের মাঝখানে একটা স্ট্রাকচার থাকে যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্সের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকতো, যে ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি কাঁচা শাক সবজি হজম করতে সহায়তা করতো। এবার আগে যেহেতু আমরা কাঁচা শাক সবজি খেতাম, তখন এই অ্যাপেন্ডিক্স যে স্ট্রাকচারটা ছিল, এই অ্যাপেন্ডিক্স স্ট্রাকচারটা তখন কিন্তু সক্রিয় ছিল। কিন্তু বর্তমানে দেখো যেহেতু আমরা রান্না করা খাবার খাই এবং রান্না করা খাবার খেতেই অভ্যস্ত, তাই সেই জন্য দেখা গেছে যে এই অঙ্গটার ব্যবহার না হতে হতে আস্তে আস্তে এই অঙ্গটা পুরোপুরি আমাদের দেহ থেকে অবলুপ্তির পথে, এবং এটাও দেখা একটা নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে কাজ করছে। তাহলে এই সমস্ত নিষ্ক্রিয় অঙ্গ প্রমাণ করে যে আগে এক ধরনের আমাদের গঠন ছিল, কিন্তু অভিযোজনের ধারায় অ্যাকচুয়ালি এভলিউশনের রেসপেক্টে আমাদের বডি স্ট্রাকচারে কিন্তু চেঞ্জ এসছে। এবার একটা কথা দেখবে বলা হয়, সেটা হচ্ছে অ্যাটাভিজম। অ্যাটাভিজম হচ্ছে যে হঠাৎ করে কোনো কোনো জীবের মধ্যে এইরকম যেগুলো ভেস্টিজিয়াল অর্গান বা নিষ্ক্রিয় অঙ্গ, সেগুলো হঠাৎ করে হয়তো কারো কারো দেহের মধ্যে এটা সক্রিয় হয়ে যেতে পারে। ধরো কোনো শিশু ল্যাজ নিয়ে জন্মগ্রহণ করতে পারে, কোনো মানুষের ক্ষেত্রে হয়তো তার কানের পেশিগুলো সক্রিয় থাকার জন্য সেই মানুষ পার্টিকুলারলি কান যেটা সেটা মুভ করতে পারে, নাড়াতে পারে। এই ধরনের বৈশিষ্ট্যকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে অ্যাটাভিজম। এই অ্যাটাভিজমের সঠিক কারণ কিন্তু অনুধাবন করা সম্ভব নয়, তো মনে করা হয় যেটা যে মিউটেশনের মাধ্যমে হঠাৎ করে কোনো কোনো সময় হয়তো এই নিষ্ক্রিয় অঙ্গ কারো কারোর ক্ষেত্রে সক্রিয় হতে পারে। তো এই ঘটনাটাকেই বলা হয় যেটা সেটা হচ্ছে অ্যাটাভিজম। এরকম নিষ্ক্রিয় অঙ্গ যে শুধুমাত্র প্রাণীর ক্ষেত্রেই প্রযোজ্য তা নয়, এটা উদ্ভিদের ক্ষেত্রেও প্রযোজ্য।
উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে কোনো কোনো উদ্ভিদের পুংকেশর চক্র নিষ্ক্রিয় হয়ে যায় এবং হয়তো উভয় লিঙ্গ ফুলকে শুধুমাত্র স্ত্রী পুষ্প বা স্ত্রী ফুলেতে রূপান্তর করে দেয়। তো এই ধরনের যখন দেখা যায় নিষ্ক্রিয় পুংকেশর চক্র বা যেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড অ্যান্ড্রোইসিয়াম যাদের ক্ষেত্রে থাকে, সেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে স্ট্যামিনোড। যেমন কালোকাসুন্দা গাছের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। আর প্রিস্টিলোড হচ্ছে কোনো কোনো সময় দেখা যায় যে গর্ভকেশর চক্র বা যেটাকে প্রিস্টিল বলা হচ্ছে ফুলের, সেটা কারো কারো ক্ষেত্রে নিষ্ক্রিয় হয়ে যায় এবং উভয় লিঙ্গ ফুল বাইসেক্সুয়াল ফ্লাওয়ারকে অ্যাকচুয়ালি মেল ফ্লাওয়ার বা পুরুষ ফুলেতে কনভার্ট করে, সেটাকে বলা হয় প্রিস্টিলোড, যেটা নারকেলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে এগুলো দেখো কিছু উদাহরণ যেগুলো ভেস্টিজিয়াল অর্গ্যানের উদাহরণ হিসেবে কাজ করছে এবং তার সাথে সাথেই এরাও কিন্তু প্রত্যেকটা জিনিসই একটা অভিযোজনের ধারাকে নির্দেশ করছে যে পরিবেশ পরিবর্তনের সাথে সাথে জীবের রিকোয়ারমেন্ট পরিবর্তনের সাথে সাথে কিছু অঙ্গ আছে যে অঙ্গগুলো আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। ঠিক সেরকমই দেখতে পাওয়া যায় যদি বিভিন্ন জীবের ক্ষেত্রে তাদের হার্টের গঠনটাকে আমরা দেখতে যাই, তাহলে সেখানকার মধ্যেও কিন্তু কিছু কিছু পার্থক্য দেখতে পাই। যেমন দেখো মাছের ক্ষেত্রে, মানে মাছ, উভয়চর, সরীসৃপ, ম্যামেলস এবং বার্ডস, তাদের ক্ষেত্রে যদি আমরা অ্যাকচুয়ালি মাছের হৃৎপিণ্ডের গঠন দেখি, তাহলে ওদের হৃৎপিণ্ডের গঠনটা হচ্ছে খুব সহজ সরল এবং এদের যে হৃৎপিণ্ডে সেখানে দেখা যায় যে একটাই অলিন্দ এবং একটাই নিলয় সেখানে থাকে। এই অ্যাট্রিয়াম মানে হচ্ছে অলিন্দ আর ভেন্ট্রিকেল মানে হচ্ছে নিলয়। একটাই অলিন্দ একটাই নিলয় থাকে এবং এটা জাস্ট পাম্প করে গোটা বডির মধ্যে দিয়ে ব্লাডটাকে সার্কুলেট করায় এবং এদের যে হার্ট যেটা থাকে সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় সিঙ্গেল সার্কিট হার্ট, একচক্রী হৃৎপিণ্ড। এবং এখানেতে সবসময় দেখো দূষিত আর বিশুদ্ধ রক্ত কিন্তু সবসময় মিশছে, তো সেই জন্য এদের এই ব্লাডটাকে সবসময় বলা হয় যেটা, সেটা হচ্ছে ভেনাস ব্লাড এবং এই ধরনের হার্টকেও বলা হয় ভেনাস হার্ট। এবার এক্ষেত্রে দেখো এদের এই গঠনটা দেখা যায়। এরপর অ্যাম্ফিবিয়ার হার্ট নিয়ে যখন অ্যানালিসিস করা হয়েছে তখন দেখা যাচ্ছে যে তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি অ্যাট্রিয়াম আছে দুটো, কিন্তু ভেন্ট্রিকেল যেটা সেটা একটাই আছে, মানে অলিন্দ দুটো আছে, ভেন্ট্রিকেল একটা। তাহলে দেখো এর তুলনায় এটা কিন্তু একটু কমপ্লেক্স এবং অ্যাকচুয়ালি অক্সিজেনেটেড ডিঅক্সিজেনেটেড ব্লাড কিছুটা হলেও সামান্য হলেও পার্থক্য হয় এবং সেখান থেকে যেহেতু দেখো অক্সিজেনেটেড আর ডিঅক্সিজেনেটেড ব্লাড আলাদা হচ্ছে, সেই জন্য এখান থেকেই শুরু হয়ে গেল ডবল সার্কিট হার্ট। কারণ দেখো দুটো হার্টের সাথে দুটো সার্কিট অ্যাকচুয়ালি চলছে, তো এটাকে বলা হয় ডবল সার্কিট হার্ট। অন্যদিকে দেখো এর থেকে যখন আমি রেপটাইলসের কাছে আসব, রেপটাইলসের ক্ষেত্রে দেখা যায় অরিকেল দুটো, অলিন্দ যে দুটো রয়েছে, অ্যাট্রিয়াম যে দুটো রয়েছে, অলিন্দ দুটো কিন্তু সংখ্যায় দুটোই আছে। আর ভেন্ট্রিকেল নিলয় যেটা, সেটা দেখো কিছুটা ভাগ হয়েছে কিন্তু কিছু কানেকশান আছে, তার মানে এটা পার্সিয়ালি সেপারেটেড। তার মানে এই হার্টটা স্ট্রাকচার, মানে রেপটাইলসের হার্টের স্ট্রাকচার অ্যাকচুয়ালি দেখো অ্যাম্ফিবিয়ার থেকে একটু কমপ্লেক্স। এবার শুধু একমাত্র এক্সেপশান যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কুমিরের ক্ষেত্রে। কুমিরের যে হার্টটা থাকে সেটা একদম পুরোপুরি সেপারেটেড, যার জন্য চারটে সেখানে কম্পার্টমেন্ট থাকে। আর অন্যদিকে যখনই ম্যামেলস বা বার্ডসের ক্ষেত্রে আসছো সেখানে পুরোপুরি হার্টটা কমপ্লিটলি অ্যাকচুয়ালি সেপারেটেড, মানে এখানে তো দেখা যাবে যে দুটো অ্যাকচুয়ালি অ্যাট্রিয়াম বা অলিন্দ এবং দুটো ভেন্ট্রিকেল আছে এবং 4 চেম্বার্ড হার্ট, চারটে অ্যাকচুয়ালি কম্পার্টমেন্ট আছে। তাহলে হার্টের কম্পার্টমেন্টের রেসপেক্টে এখানে দেখো দুটো, এখানে হচ্ছে তিনটে, এখানে তিনটের পর অ্যাকচুয়ালি পার্সিয়ালি এটা দেখো সেপারেটেড, আর এটা কমপ্লিটলি সেপারেটেড হওয়ার জন্য এখানে কিন্তু চারটে চেম্বার রয়েছে। তার মানে হার্টের রেসপেক্টে পরপর সাজালে দেখো ক্রমাগত কমপ্লেক্স স্ট্রাকচার এখানে ডেভেলপ হয়েছে এবং 4 চেম্বার্ড হার্ট যেটা সেটা তৈরি হয়েছে। তাহলে এটা থেকেই দেখো প্রমাণ হচ্ছে যে অ্যাকচুয়ালি মাছ থেকেই অ্যাম্ফিবিয়া যেটা সেই গ্রুপটা তৈরি, সেখান থেকেই রেপটাইল গ্রুপটা তৈরি এবং সেখান থেকেই অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যায় ম্যামেলস বা বার্ড গ্রুপ যেটা সেটা তৈরি হয়। তাহলে অ্যাকচুয়ালি হার্টের অ্যানাটমি যদি আমরা স্টাডি করি তাহলেও এভলিউশনের যে রাস্তাটা, যে কোন গ্রুপ থেকে কোন গ্রুপটা তৈরি হয়েছে তার সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। ঠিক সেরকমই এমব্রিওলজিক্যাল এভিডেন্সও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখা যায় যে বিভিন্ন ধরনের গ্রুপের অ্যাকচুয়ালি অ্যানিম্যালকে নিয়ে যদি আমরা দেখি, ধরো মাছের ক্ষেত্রে বা রেপটাইলসের ক্ষেত্রে বা বার্ডসের ক্ষেত্রে বা ম্যামেলসের ক্ষেত্রে, তাদের যদি এমব্রিও স্ট্রাকচারটাকে আমরা দেখি তাহলে দেখা যায় যে একদম ফার্টিলাইজড এগ যেটা থাকে, যেটাকে বলে জাইগোট, সবাইকারই একটা সেল থেকে স্টার্ট হয় লাইফ
এরপর তারা ধীরে ধীরে ডেভেলপ করতে থাকে এবং ডেভেলপমেন্টের স্টেজেতে আর্লি এমব্রিয়নিক স্টেজেতে সবাই থাকে। তারপর ধীরে ধীরে তাদের মধ্যে বিভিন্ন অর্গ্যান সিস্টেম তৈরি হওয়ার জন্য ডিফারেন্স আসে এবং একটা সময় তারা ম্যাচিউরে কনভার্ট হয়। এবার একটা স্টেজেতে দেখো প্রত্যেককে দেখতে কিন্তু ঠিক একদম একই রকম লাগে এবং তাদের স্ট্রাকচার যেটা সেটা কিন্তু খুব সিমিলার হয়। এবং সেই আর্লি এমব্রিও যে একদম আদি যেটা ভ্রূণ যেটাকে বলা হয়, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই দেখো যে এখানেতে আই ডেভেলপমেন্ট হচ্ছে, চোখ তৈরি হচ্ছে, এবং এখানেতে যেটা থাকে সেটা হচ্ছে যে এদের যেটা থাকছে সেটা হচ্ছে এখানেতে একটা নোটোকর্ড থাকে। নোটোকর্ড মনে হচ্ছে যে স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড তৈরি করে, এবং তার সাথে সাথে দেখা যায় যে বাইরের দিকে হলো নার্ভ কর্ড থাকে। হলো নার্ভ কর্ড যেটা বা ফাঁপা নার্ভ কর্ড যেটা, সেটাই এদের অ্যাকচুয়ালি স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড যেটা বলে সেটা তৈরি করে, এবং পরবর্তী ক্ষেত্রে সেটাই সামনের দিকে এক্সটেন্ড হয়ে ব্রেন তৈরি করে। আর অন্যদিকে যেটা থাকে এই গলার কাছেতে কিছু খাঁজ এখানেতে থাকে যেগুলোকে বলা হয় ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট, যেটাকে বলা হয় গলবিলীয় ফুলকা ছিদ্র, যেটা দিয়ে বাইরের পরিবেশ থেকে যে পরিবেশটায় বা যে ডিমের ভেতরে বা মায়ের দেহেতে অ্যাকচুয়ালি একটা ফ্লুইডের মধ্যে থাকে, দেখবে চাইল্ডগুলো গ্রো করার সময় সেই ফ্লুইডটার সাথে এরা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ করে, যেটা সেটা এখানের মাধ্যমে করে। এবং দেহের মধ্যে দেখো কিছু মাসেল দেখতে পাওয়া যায় যেগুলোকে বলা হয় মায়াটম মাসেল। এই মায়াটম মাসেল দেখতে পাওয়া যায়, এবং তারপর আর একটা যে স্ট্রাকচার সেটা হচ্ছে যে পায়ু বা অ্যানাসের পর একটা লেজ দেখতে পাওয়া যায় প্রত্যেকের ক্ষেত্রে। ম্যাচিওর কন্ডিশানে এই লেজটা নাও থাকতে পারে, কিন্তু এমব্রিয়নিক স্টেজেতে সেটা থাকে। তার মানে অ্যাকচুয়ালি দেখো প্রত্যেকটা জীবেরই আর্লি এমব্রিয়নিক স্টেজটা কিন্তু একই রকমের। তো সেই জন্যই বলা হয় যে অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি বলে একটা শব্দ বলা হয়, যেটার অর্থ হচ্ছে জীবজনী সবসময় জাতিজনীকে পুনরাবৃত্ত করে। অর্থাৎ দেখো যে প্রত্যেকেরই যেহেতু ইনিশিয়াল স্ট্রাকচারটা একই, তাহলে সেটাই কিন্তু সূচিত করে যে প্রত্যেকটা জীব একই পূর্বপুরুষ থেকে সৃষ্টি লাভ করেছে। সেই জন্য প্রাথমিক গঠনটা প্রত্যেকের ক্ষেত্রেই একই হয়। এবার যে যে পরিবেশের জন্য অভিযোজিত তার সাপেক্ষে তারা কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হয়, এবং এই জিনিসটা সবার প্রথম আর্নেস্ট হেকেল এই বক্তব্যটা দেন, এবং তিনি এই যে বক্তব্যটা এটার নাম দেন রিক্যাপিচুলেশন থিওরি, বা যেটাকে বলা হয় পুনরাবৃত্তিবাদ। যে কোনো জীব যখনই সে তৈরি হতে যায় সে তার পূর্বপুরুষের দেহাকৃতি বা দেহের গঠন যেটা সেটা কোনো না কোনো সময় সে কিন্তু অ্যাকচুয়ালি পুনরাবৃত্তি করছে। তো সেই জিনিসটাই বলা হয়। তাহলে এই এমব্রিওলজিক্যাল এভিডেন্সও দেখায় যে একই ধরনের অ্যানসেস্টার বা একই ধরনের পূর্বপুরুষ থেকে সৃষ্টি লাভ করে এক একটা জীব অভিযোজনের ধারায় এক একভাবে তারা অভিযোজিত হয়েছে।